আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী আয়োজন ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক সাবেক সভাপতি ডিটেব মাসুদ করিম ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার প্রধান সংবাদ শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, নির্বাচনে বেশি আসন জিতবে বিএনপি, মত ৬৬ ভাগ মানুষের। আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে। নির্বাচনের তফসিল হতে পারে বুধ বা বৃহস্পতিবার। দৈনিক আমার দেশ, ফেসিবাদ দোসরদের জোট, এরশাদ পরিবার মাইনাস। খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ধীর গতিতে। সালাউদ্দিন আহমেদ বললেন, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল। সাংবাদিকদের ডাক্তার শফিকুর, আমরা ধর্ম নিয়ে কাজ করি, ব্যবহার করি না। দৈনিক ইত্তেফাক, তফসিল ঘোষণা সংক্রান্ত সিইসির ভাষণ রেকর্ড আগামীকাল। খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। দেশেই চলবে চিকিৎসা, আসছে না অ্যাম্বুলেন্স। দৈনিক ইনকিলাব, দুর্বিষহ নাগরিক জীবন, নির্বিকার পুলিশ, অনিশ্চয়তার শহর ঢাকা। ধীর গতিতে উন্নতি হচ্ছে শারীরিক অবস্থা, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি। দৈনিক নয়া দিগন্ত, আপাতত খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না। একটা কেটে গেলে দেখা দিচ্ছে আরেক জটিলতা। খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ। দৈনিক যুগান্তর, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, চীন ও ভারত কি চায়, দাবার গুটি ইন্দো প্যাসিফিক। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, আপাতত বিদেশ যাত্রা নয়, আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। দৈনিক সমকাল শিরোনাম করেছে, দলগুলোর প্রাথমিক প্রার্থী মনোনয়নে নারীরা উপেক্ষিত। বাংলাদেশ প্রতিদিন, তফসিল ঘোষণা যে কোনো দিন, আপাতত দেশেই খালেদা জিয়ার চিকিৎসা। দৈনিক কালের কণ্ঠ, ৩ চাপে ঢুকছে অর্থনীতি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। দৈনিক মানব জমিন, মা মেয়ে হত্যার পর স্কুল ড্রেস পরে পালায় ঘাতক, খালেদা জিয়ার চিকিৎসা সমন্বয় করছেন জুবাইদা। দৈনিক কালের কণ্ঠ, অর্থায়নে আসছে চীন, বাংলাদেশের খেসারতে যাচ্ছে ৩ থেকে ৫ হাজার কোটি। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। দৈনিক দেশ রূপান্তর, তফসিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত ইসির। দৈনিক বণিক বার্তা, তফসিল ঘোষণা, ভাষণ রেকর্ড কাল, বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি। দ্য ডেইলি স্টার, ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডে, গ্রাফট টেন্স দ্য গ্রাফট ওয়াচডগ। খালেদা স্টিল আনফিট টু ট্রাভেল, মেডিকেল ভোট, এয়ার অ্যাম্বুলেন্স নট অ্যারাইভিং টুডে। দ্য নিউ এজ, বাংলাদেশ স্টেট অফ দ্য ইকোনমি 2025, ইকোনমি অ্যাট ক্রিটিক্যাল জাংচার। যে মাসুদ ভাই, আমরা দেখছিলাম এতক্ষণ যেই সংবাদ শিরোনামগুলো, মূলত প্রত্যেকটা সংবাদে আমরা দেখেছি কিছু আইটেম কমন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হচ্ছে, মেডিকেল বোর্ড বলছে, তবে এখনও বিদেশে নেওয়ার মতো তার অবস্থা হয়নি, ট্রাভেল করার মতো। এবং আজকে যে আপনার একটা এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল লন্ডন, জার্মানির যে অ্যাম্বুলেন্স, সেটাও বোধহয় ওদের শিডিউল প্রত্যাহার করেছে। তো কী ভাবছেন? ধন্যবাদ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা রকম জটিল রোগে আক্রান্ত, বিশেষ করে লিভার সিরোসিস, তারপরে হার্ট ডিজিজ, তারপরে মাল্টিপল ওনার আছে, এবং সর্বশেষ উনি ফুসফুসে ইনফেকশনে ভর্তি হয়েছেন 23 তারিখে এভার কেয়ার হাসপাতালে। তারপরে তার অবস্থাটা যে খুব বেশি উন্নতি হচ্ছে তাও বলা যাচ্ছে না, মোটামুটি স্ট্যাটিকই আছে বেশি সময় ধরে। সেই জন্যই সবাই একটু অরিড আছে, এবং বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানরাও খুবই উদ্বিগ্ন, দেশের মানুষও উদ্বিগ্ন, কারণ উনি অত্যন্ত বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী, এবং এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে একরকম অভিভাবকের ভূমিকায় ছিলেন, এবং সেই অর্থে তোলার জন্য তো উদ্বেগ থাকবেই। তবে এখন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশে তার যে এবার চিকিৎসা হবে, যতদিন না পর্যন্ত ওনার ট্রাভেল করার মতো উপযুক্ত শারীরিক কন্ডিশন হয়, সেটা মেডিকেল বিশেষজ্ঞরা বলছেন। তো এখন চিকিৎসাটা চলছে মেডিকেল বোর্ডের অধীনে, এবং আমরা সবাই দোয়া করি যে তিনি যাতে দ্রুত সুস্থ হন, কারণ এখন একটা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে। এই সময়ে ওনার সুস্থতা আমার দেশের জন্য প্রয়োজন। তা আমরা আশা করি বা আমরা দোয়া করি যে উনি দ্রুত সুস্থ হবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা অবশেষে আমরা দেখছি যে আগামীকাল
প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণ রেকর্ড করার জন্য, বিশেষ করে তফসিল এবং গণভোটের যে তারিখের জন্য রেকর্ড করার জন্য এরই মধ্যে বাংলাদেশ বেতার এবং টেলিভিশনকে বলেছেন, এবং কালকে রাষ্ট্রপতির সাথে উনি সাক্ষাৎ করবেন। অর্থাৎ আগামীকাল অথবা বৃহস্পতিবারের মধ্যেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একই সাথে তো একদিন গণভোট হবে, তাই অর্থাৎ নির্বাচনী ট্রেন আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। কি ভাবছেন? হ্যাঁ, অবশ্যই নির্বাচনের তফসিলটা যে একটা নির্ধারিত সময়সীমা, যেটা আমরা সবাই ভেবেছিলাম যে 10 তারিখের, ডিসেম্বরের 10 তারিখের আশেপাশেই হবে, তো মোটামুটি সেই সময়সীমার টাইম ফ্রেমটা ঠিক আছে। এবং এই তফসিলটা ঘোষণা করার ফলে একটা যে ইলেকশনের ব্যাপারে যে মানুষের মধ্যে যে আস্থার অভাবটা কিছুটা দেখা দিয়েছিল, যে এটা একটা আদৌ হবে কি না, হইলে কিভাবে হবে, সেই জায়গাটা থেকে কিছুটা দূরীভূত হবে এবং এটা আরও বেশি দৃশ্যমান হচ্ছে যে অ্যাক্টিভিটিসগুলি। বিশেষ করে নির্বাচন কমিশনের প্রস্তুতিটা তো খুব ভালোভাবেই চলছে এবং এখন দলগুলিও আমার ধারণা, যদিও মানে মুখে যাই বলুক, মাঠে কিন্তু তারা কাজ করছে। এবং আপনি যে প্রধান যে দুই দল, বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামী, তাদের অ্যাক্টিভিটিসও কিন্তু মোটামুটি মাঠ পর্যায়ে যথেষ্ট আছে। বিশেষ করে প্রার্থীরা, তারা সেই কাজগুলি করছেন। কারণ এখানে অনেক কেন্দ্রীয় নেতা আছেন ঢাকার, আমি ব্যক্তিগতভাবে জানি যে ওনারা শুক্র শনিবারে ওনাদের নির্বাচনী এলাকায় চলে যাচ্ছেন। কেউ আরও বেশি সময়ের জন্য যাচ্ছেন, যদিও এখানে ঢাকায়ও তাদের কাজ আছে। বিশেষ করে বিএনপির বেগম খালেদা জিয়া অসুস্থ থাকে, অনেক সেন্ট্রাল লিডার আবার ঢাকায়ও আসতে হচ্ছে। তো এই সমস্তভাবে আমরা চিন্তা করতেছি যে ফেব্রুয়ারির যে মাঝামাঝি যে নির্বাচন করার যে সরকারের, অন্তর্বর্তী সরকারের যে ইচ্ছা, যেটা উনি বারবার রিপিটেডলি বলতেছেন, সেই ইচ্ছা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচনটা হবে বলে আমরা আশা রাখি। এবং এটা হলে আমাদের দেশের জন্য খুব ভালো হবে, কারণ আমাদের দেশটা নানা রকম সংকটে পতিত আছে। একটা হলো যে অর্থনৈতিক সংকট, বিশেষ করে বিনিয়োগ, কর্মসংস্থান এবং মানুষের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা, যারা দেশি এবং বিদেশি বিনিয়োগকারী, তাদের জন্য সুবিধা হবে যে নির্বাচনটা হয়ে গেলে একটা পরিবেশ সুন্দর হবে। আর নাম্বার 2 হলো দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা, সেই অবস্থাটা নিশ্চয়ই একটা, মানে এটা অন্তর্বর্তী সরকার তো একটা অস্থায়ী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মতো। এই যদি একটা স্থায়ী রাজনৈতিক সরকার দেশে আসে দীর্ঘমেয়াদী, তাইলে আইন শৃঙ্খলার অবস্থাও আরও উন্নতি হবে, সেটাও আশা করা যায়। এবং সবচেয়ে বড় কথা, আমাদের রাজনীতিতে যে পোলারাইজেশনগুলি আছে, সেগুলির মধ্যে একটা রিকনসিলিয়েশনের প্রসেসও হয়তো শুরু করার সুযোগ সৃষ্টি হবে। সব মিলিয়ে আমরা মনে করি যে আমাদের জাতির জন্যে এই যে ডেমোক্রেটিক ট্রানজিশনের পথে এই নির্বাচনটা একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ বাংলাদেশ রাষ্ট্রটা এমন এক রাষ্ট্র যার রক্তের সঙ্গেই এই গণতান্ত্রিক পরিবেশটা মানে মানানসই। মানুষের মনে মানুষ চায় গণতান্ত্রিক পরিবেশ। এবং আমরা দেখেন যে 70 সালে যখন নির্বাচনে আমরা এই যে বিজয়ের মাস চলতেছে, আমি এটা বলতেছি যে 70 সাল নির্বাচনে যখন আমরা বাংলাদেশের মানে প্রার্থী জিতলেন বা দল জিতলো, তখন কিন্তু ওরা দিতে চাইল না ক্ষমতা, রাষ্ট্র হস্তান্তর, তখনই একটা যুদ্ধ হয়ে গেল। মানুষের বোধহয় যেখানে গণতন্ত্রের জন্যে। সুতরাং এই গণতন্ত্রের ট্রানজিশন, পিসফুল ট্রানজিশন, স্বচ্ছতার সাথে ট্রানজিশন, এবং আমি বলবো যে একটা অ্যাকসেপ্টেবল পর্যায়ের নির্বাচন যদি হয়, তাহলে আমার মনে হয় আমাদের দেশের জন্য ভালো হবে। এবং টাইমের মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে, কারণ আবার পিছিয়ে গেলে খুব সমস্যা হবে। তো এখন পর্যন্ত এটা একটা পজিটিভ যে তারা টাইমের মধ্যে নির্বাচনী তফসিল মানে, এবং নির্বাচনী তফসিলের পরে আরেকটা জিনিস সেখানে হবে বড় ধরনের পরিবর্তন, সেটা হলো রাষ্ট্রের প্রধান অঙ্গগুলি বেশ এই নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। ফলে দেখা যাচ্ছে যে আমলাতন্ত্র, পুলিশ, এরা কিন্তু নির্বাচন কমিশনের অধীনে থাকবে। সুতরাং আমরা আশা করব যে এই সমস্ত প্রশাসনগুলি তখন, নির্বাচন কমিশন যেহেতু অনেক বেশি নিরপেক্ষ এবং নির্বাচন কমিশনটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার জন্য তারা সচেষ্ট, সুতরাং এই নির্বাচন কমিশনের অংশ হওয়ার কারণে, মানে তাদের অধীনস্থ হওয়ার কারণে এইসব প্রতিষ্ঠানগুলোও নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে, সেটাই আমরা আশা করি। কারণ এই সমস্ত এমন হইতে পারে যে বিএনপি, জামাত ইসলাম পৃথক লিস্ট দিতে পারে নির্বাচন কমিশনের কাছে যে এই লোকগুলিকে আপনারা সরাই দেন, এরা এই পক্ষের। তো আমরা আশা করবো আমলাতন্ত্র নিজেরাই যেন সংশোধন হয়ে যায়, যাতে এই ধরনের কোনো পক্ষপাতমূলক আচরণ না করে, এবং আমরা একটা অবাধ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করতে পারি। এটা আমাদের দেশের জনগণের যেমন প্রত্যাশা,
এমনকি বহির্বিশ্বের মানুষও কিন্তু এই নির্বাচনটা লক্ষ্য করবে। কারণ পৃথিবীতে এরকম দেশ খুব কম আছে যেখানে নির্বাচনে কারচুপি অনিয়ম হয়, এটা বাংলাদেশের ইতিহাসে আছে। আর একটা জিনিস হয় বাংলাদেশে, সেটা হলো ভায়োলেন্স হয়। সো এই বছর নির্বাচনটা যাতে ভায়োলেন্স মুক্ত থাকে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলি যেমন প্রস্তুতি নেবে, রাজনৈতিক দলগুলিকেও আমরা বলবো, বিশেষ করে প্রার্থীদেরকে আমরা বলবো তারা যেন তাদের নির্বাচনী প্রচারণায় সংযত আচরণ করে। তো আপনি যেটা বলছিলেন যে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আমরা দেখছি যে গতকালও কিন্তু আপনার মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা করা হয়েছে, রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা করা হয়েছে, চট্টগ্রামের বায়েজিদে গত রাতে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাহলে কি অবনতি হচ্ছে? আর এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন হত্যা বন্ধে কোনো ম্যাজিক সুইচ অন অফ নেই তার কাছে। কিভাবে দেখছেন? আমি মনে করি যে এখানে নির্বাচন যে কয়টা বাংলাদেশে হয়েছে, এখানে কিছু কিছু ভায়োলেন্স তো অবশ্যই হয়েছে এবং এটা আমাদের হিস্ট্রি থেকে আপনি বাদ দিতে পারবেন না যে নির্বাচন একেবারে শান্তিপূর্ণ হয়েছে, তা বাদ দেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে কিছু কিছু পদক্ষেপ ট্রেডিশনালি নেওয়া হয়ে থাকে। একটা পদক্ষেপ হলো যে একটা কম্বিং অপারেশন পরিচালনা করা। এটা আশা করি আইনশৃঙ্খলা বাহিনীর মাথায় আছে এবং তারা করবেন। সেটা হলো যে যে সমস্ত অপরাধীর এই বছর খুব বেশি সেন্সিটিভ, কারণ ওই যে গত যে অভ্যুত্থান হলো তারপরে অনেক জায়গায় অপরাধী কিন্তু ভেঙে পালিয়ে গেছে, মানে কারাগারে যারা ছিল পালিয়ে গেছে। অনেকে আবার নানা কৌশলে জামিন টামিন নিয়ে চলে গেছে, কেউ কেউ আবার সক্রিয় হয়ে উঠেছে যে এখানে আমরা। তো আমি মনে করি যে এই আফটার ইলেকশন শিডিউল ডিক্লারেশন ইমিডিয়েটলি যে আইন শৃঙ্খলা বাহিনীগুলি আছে, কারণ এখানে সবচেয়ে বড় ভরসার জায়গা হলো সেনাবাহিনী। পুলিশ তো একটা ভঙ্গুর অবস্থায় ছিল, এখন হয়তো অনেক বেশি কিছুটা উন্নতি তারা করেছে এবং তারা পোশাকও চেঞ্জ করেছে। তা আমি মনে করি যে যৌথ অপারেশন অস্ত্র উদ্ধারে, অবৈধ অস্ত্র উদ্ধারে এবং অপরাধীদের গ্রেপ্তারে, সেটা আমার মনে হয় দেশব্যাপী পরিচালনা করা হবে, সেখান থেকে কিছুটা ফলাফল আসতে পারে। দ্বিতীয় হলো যে প্রার্থীদেরকে তাদের নিজেদেরকেও, মানে রাজনৈতিক দলগুলিকেও তাদের একটা সংযত পন্থায়, যেমন নির্বাচনী যে সমস্ত আচরণবিধি আছে সেইগুলি তাদেরকে মেনে চলতে হবে। যেমন এই যে আপনি ঢাকা শহরে এখন শিডিউল ঘোষণা নাই, দেখেন পোস্টার ব্যানারে ছেয়ে গেছে, এই প্রত্যেকটা উঠায় ফেলতে হবে আইন অনুযায়ী ওভারনাইট ঘোষণা করার পর। যদি না উঠায় তাহলে সে বলা আছে যে তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে, তার মানে যদি আপনি এটা না উঠান তাহলে এটা ভায়োলেশন হবে। তো আমি মনে করি দায়িত্ব কিন্তু সবার, কারণ এই দেশটাও সবার। আপনি এই জিনিসটা হবে যে মানুষের ইচ্ছার অনুযায়ী যেই ক্ষমতায় আসে, যেই পাশ করে সেটা মেনে নেওয়া। কারণ এখানে আবার পোস্ট ইলেকশনের একটা ব্যাপারও আছে, যে ইলেকশনের পরে আমাদের দেশে একটা ইতিহাস আছে রেজাল্ট মানি না। হ্যাঁ, তো সেই জায়গায় গেলেও তো হবে না। যে সমস্ত জায়গায় আপনার আপত্তি আছে আইনি পদক্ষেপ আপনি অবশ্যই নেবেন, হ্যাঁ সেটা একটা ব্যাপার আছে। আর পুরো প্রসেসটার মধ্যে একটা এই বছর আরেকটা জিনিস যোগ হয়েছে যে এই যে গণভোটের যে ব্যাপারটা, সেই ব্যাপারে কিন্তু মানুষকে বোঝাইতে হবে যে ব্যাপারটা কি। কারণ সাধারণ মানুষ কিন্তু এখনও বোঝে না যে এই গণভোটটা কি এবং এই গণভোটটার মধ্যে বিষয়টা কি। এতগুলি প্যাকেজ বিষয় মানুষের কাছে অস্পষ্ট আছে। আমাদের সরকার এবং নির্বাচন কমিশনের দায়িত্ব যে তারা এই গণভোটের ব্যাপারে মানুষকে সচেতন করে তোলা। তো সব মিলে আমি বলি যে এই বছরের পরিস্থিতিটা যথেষ্ট জটিল আছে এবং জটিল পরিস্থিতির কারণে সবাইকে সাবধানতার সাথে এই ব্যাপারে অগ্রসর হতে হবে। এবং আমাদের দেশের ভেতরের অবজারভার যেমন থাকবে, আবার বাইরের অবজারভারও থাকবে, আমাদের মতো গণমাধ্যমরা থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের জনগণও কিন্তু এটা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। তো আমি মনে করি নির্বাচন যত সুষ্ঠু হবে, যত ভালো হবে, যত সুন্দর হবে, আমাদের দেশের ভবিষ্যৎ, গণতন্ত্রের ভবিষ্যৎও তত সুন্দর হবে। তো আমাদের সেই ধরনের একটা প্রত্যাশা নিয়ে আমরা কিন্তু জাতীয় নির্বাচনের সাথে এবার যেহেতু গণভোট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কমিশন বলছে এক একটা ভোট দিতে নিম্নে 7 থেকে 8 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে এবং এর জন্য কিন্তু 1 ঘন্টা সময় বাড়িয়েছে। অর্থাৎ সকাল 7:30 ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল 4:30 পর্যন্ত। তো এছাড়া বুথের সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। তো এক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিতে পারে কিনা? এক্ষেত্রে ওনারা যেটা করেছেন যে টাইমিংটা 8টায় শুরু হইতো, আধা ঘন্টা আগেই আনছেন, আর এদিক দিয়ে 4টায় শেষ হইতো 4:30 করেছেন। আর হলো সেন্টার ঠিক রেখেছে কিন্তু কাউন্টার বাড়িয়েছে। তো এই যে কাউন্টার বাড়ানোর ফলে এটা একটা সুবিধা হয়েছে। কিন্তু এখন যেই জিনিসটা আমি মনে করি যে অনেক সময় লাগবে, ওনারা ঠিকই ধরেছেন যেখানে দুইটা ব্যালট পেপার থাকবে এবং প্রত্যেকটা ব্যালট পেপার সম্বন্ধে বুঝতে এবং এটা এর জন্য সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে
এমনভাবে মানে প্রার্থীরা ভোটারদের হাজির করার ক্ষেত্রে কার্যক্রম, কারণ অনেক সময় ভোটারদেরকে তো প্রার্থীরাই বা তাদের এজেন্টরা বা তাদের লোকেরা তো আনাগোনা করে, সমর্থকরা আনা নেওয়া করে। তো সময়টাকে পুরোটাকে কাজে লাগানো, দেখা যাচ্ছে অনেকেই বসে আছে বিকেলবেলা ভোট দিবে, সারাদিন ঘোরাফেরা করছে, অন্য কাজ টাজ করছে, তখন দেখা যাচ্ছে যে টাইমের মধ্যে এটা শেষ হচ্ছে না। তো আমি মনে করি প্রত্যেকেরই সকাল সকাল গিয়ে যত তাড়াতাড়ি গিয়ে ভোটটা দিয়ে দেওয়া যায় এবং সেই ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করা যাতে করা যায়, কারণ কোনো মানুষ যাতে ভোটের বাইরে না থাকে। এবং এটা সবচেয়ে ভালো হতো, এখন তো সময় নাই, যে যদি আরও বেশি ডিসেন্ট্রালাইজ করা যেত, যেমন যে সমস্ত ভোট কেন্দ্রগুলিতে ভোটের সংখ্যা অল্প, 1-2 জন ভোটার সংখ্যা, সেই জায়গাটার মধ্যে আরও মানে করে যেখানে বেশি চাপ সেটাকে আরও বেশি করা। কিন্তু যেহেতু সময় কম, তো এখন এই সিস্টেমের মধ্যেই যেহেতু ভোটটা হচ্ছে, তো সবচেয়ে ভালো হবে যে এখন একটা ম্যাসিভ ক্যাম্পেইন করা, যে মানুষের ভোট দিতে সময় লাগতে পারে, ধীরগতি হইতে পারে, তারপরে এখানে অন্যান্য প্রক্রিয়াগত সমস্যা হইতে পারে, শুধু যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেককেই একটু লাইন ধরে হলেও ভোটটা দিয়ে দেওয়া, বিশেষ করে মহিলাদেরকে। মহিলাদের বিকেলবেলা অনেক কাজ টাজ থাকে গ্রাম অঞ্চলে মহিলারা, কারণ একটা ভোট হলে আমাদের দেশে একটা উৎসব, মানুষ কিন্তু ভোটের ক্যাম্পেইনটা খুব এনজয় করে এবং ভোটের দিনটা খুব এনজয় করে। সুতরাং সেটাকে যদি একেবারে উত্তেজনা মুক্ত রাখা তো সম্ভব নয়, মোটামুটি সহনীয় মাত্রা রাখতে হয়, তাইলে আমার মনে হয় সবাইকে মানে উপযুক্ত সময়ে ভোট কেন্দ্রে হাজির করা, যাতে কোনো একটা সময় খালি থাকলো আর কোনো একটা সময় খুব ভোটারের চাপ থাকলো। এক্ষেত্রে প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে ভোটারদের আনার ক্ষেত্রে। হ্যাঁ, ভোটারদের আনার ক্ষেত্রে প্রার্থীরা রাখতে পারে, এবং সরকার এবং নির্বাচন কমিশন এই ক্যাম্পেইনটা করে যে সকাল সকাল গিয়ে ভোটটা দিবেন, কারণ এটা দিলে আপনি খুব হ্যাসেল মুক্ত থাকবেন। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ অনুষ্ঠানে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ফ্রন্ট পেজ অনুষ্ঠানে। অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ করিম। মাসুদ ভাই, যে বিষয় নিয়ে বলছিলাম, নির্বাচনকে সামনে রেখে কিন্তু আবার জোটের দৌড়ঝাঁপ শুরু হয়েছে, দর কষাকষি হয়েছে আসন ভাগাভাগি নিয়ে। এরই মধ্যে এনসিপি নেতৃত্বাধীন 3 দল, এবি পার্টি, এনসিপি এবং রাষ্ট্র সংস্কার, এই 3টা দল নিয়ে একটি জোট হয়েছে এবং এনসিপি আজকে তাদের 100 প্রার্থী ঘোষণা করার কথা রয়েছে। অন্যদিকে জামাতের পক্ষ থেকে জামাত এবং সমমনা 8টি ইসলামী দল আজ তাদের প্রার্থীদের সাক্ষাৎকার হবে। তো আমরা দেখছি নির্বাচনকে সামনে রেখেই কিন্তু জোটের প্রভাব কেমন পড়বে নির্বাচনে? আমাদের দেশের এখন যে আমি যেটা যদি গ্র্যাজুয়ালি এভালুয়েশনটা লক্ষ্য করি, বিশেষ করে এই যে অভ্যুত্থানের পর 2024 সালে যে ছাত্রদের নেতৃত্বাধীন আপরাইজিংয়ের পরে দেখা যাচ্ছে যে এখন একটা জোট মানে বা একটা মিলিত সরকার, যেমন আগে যেমন একক সরকার ছিল আওয়ামী লীগ, যদিও আওয়ামী লীগেরও একটা জোট ছিল কিন্তু মূলত তারাই সব আসন পেয়েছিল, বা এর আগেও এরকম একদলীয় মানে একটা দলের প্রভাব ছিল, বিএনপি, আওয়ামী লীগ এরকম। এখন হয়তো আমাদেরকে ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানায় এই এক প্রসেসে যেতে হচ্ছে, যে যেখানে সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা। এখানে বড় দলগুলি, আপনি তো বললেন যে ছোট যারা এনসিপি, তারা নতুন, একেবারে নতুন, ব্র্যান্ড নিউ। বিএনপিকেও কিন্তু তাদের জোট বড় করার চিন্তা করা হচ্ছে এবং অনেক জায়গায় তাদের নিশ্চিত আসন ছেড়ে দিতে হচ্ছে জোটের প্রার্থীর জন্য। এবং এই ধরনের পোলারাইজেশনটা এইবার একটা বিরাট ফ্যাক্টর হবে বলে আমি মনে করি। কারণ এবার দেখেন এই যে এনসিপি এবং এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার মিলে তারা একটা জোট করেছে, আবার এদিক দিয়ে জাতীয় পার্টি মঞ্জু এবং আনিসুল ইসলাম মাহমুদ কিন্তু এনডিএফ নামে তারাও একটা জোট করেছে, এবং বিএনপির তো জোট আছে, জামাতেরও আছে। তো তারা এখন এই জোটগুলি কিন্তু আবার দেখা যাচ্ছে যে এরা আবার বিএনপি জামাতের সাথে জোট আবার এক হইতে পারে। আপনি এটার কোনো শেষ নাই, কিন্তু এটা প্রসেসটা শুরু হয়েছে। এটা হয়তো একটা প্রেশার সিস্টেমে সৃষ্টি করার জন্য করা হচ্ছে। কারণ এখানে জোটগুলির এখন যেটা এই এনসিপি এবং এরা বলছে যে তারা কিছুটা কাছাকাছি আইডিওলজি, যারা সংস্কার চায় তাদেরকে কাছে নিয়ে এই জোটটা তারা করতেছে। কিন্তু এই জোটগুলির চরিত্র যে সবসময় আইডিওলজিক্যাল থাকবে তাও নয়, এগুলির চরিত্র অনেক সময় গাণিতিক হইতে পারে, যে 2-2 4 হবে কার সাথে গেলে। এখন ওনারা হয়তো চিন্তা করছেন যে আমরা একটা নতুন রাজনৈতিক দল, আমরা একটা আদর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, যেটা স্পিরিটটা এই গণ অভ্যুত্থানের, সেটাকে
যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনা, দ্যাট স্পিরিট ইজ ভেরি গুড, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি সংসদে আসন না পান তাহলে সেই স্পিরিটটাকে আপনি তুলে ধরতে পারবেন? সেটা তো তুলবে আপনার বিরুদ্ধে যারা যারা সংস্কার মানে এইভাবে না দেখে। তো সেই সব দিক থেকে হয়তো দেখা যাচ্ছে যে গাণিতিক জোটও হইতে পারে, হয়তো আদর্শের দিক থেকে মিল নাই, কিন্তু সংখ্যা বাড়ানোর জন্য এইটা একটা ব্যাপার। আবার এবার জোট করলেও মার্কা কিন্তু যার যার দলের সুতরাং নানা রকম চ্যালেঞ্জ আছে। সো এরকম একটা পোলারাইজেশনের প্রসেসটা আমার মনে হয় এই ইলেকশন পর্যন্ত চলবে, ইভেন কি ইলেকশনের পরে সরকার গঠনের ক্ষেত্রে চলবে। এবং আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে সরকার গঠনের ক্ষেত্রেও এই ধরনের মানে কোয়ালিশন প্রসেস হইতে পারে, অনেকের সাথে অনেকের কোয়ালিশন হইতে পারে, যেটা ইন্ডিয়াতে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন রিজনাল পার্টিগুলির সাথে কোয়ালিশন করে করতে। আমাদের এখানে হয়তো অন্যান্য ছোট দলগুলির সঙ্গে নির্বাচনের আগে বা পরে কোয়ালিশন করতে হইতে পারে সরকারের, মানে যারা মেজরিটি পাবে বা যারা সরকার গঠনের জন্য আহ্বান পাবে। তো এটা এখন আমরা এখনই ক্লিয়ার কোনো একটা কনক্লুশনে যেতে পারতেছি না, কারণ এখানে মানে প্রার্থীদের হিসাব নিকাশ আছে এবং বিএনপির মতো বড় দল যেসব প্রার্থী তারা দিয়েছে সেই জায়গায় কিছুটা চেঞ্জ আছে। আপনি বললেন জামাতে ইসলামী আজকে আবার আরো সাক্ষাৎকার নিচ্ছে, কিছু কিছু চেঞ্জ আনছে। তারা আবার হিন্দু প্রার্থী দিচ্ছে, সংখ্যালঘু প্রার্থী, তারা মহিলাদের দিচ্ছে, যেগুলো নিয়ে সবার একটা রিজার্ভ। সবাই মনে করছে জামাতে ইসলামী তাতে নারীর শাসনের ব্যাপারে তারা খুব বিরুদ্ধে, কিন্তু তারা মহিলাদের প্রার্থী দিচ্ছে। আবার তারা এই যে সংখ্যালঘু একটা ইসলামিক দল, কিন্তু তারা এখন সংখ্যালঘু হিন্দুদের প্রার্থী দিচ্ছে। সুতরাং কৌশলের কোনো শেষ নাই এবং এইসব কৌশলগুলি হয়তো যৌক্তিক, তাদের মানে দলীয় ইন্টারেস্টের দিক থেকে কারণ আছে। আমি বলছি কৌশল যাই গ্রহণ করেন, দেশে যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় সেই ব্যাপারে একটা দায়িত্বশীল ভূমিকার কথা মনে রাখবেন। কারণ বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিস সবাই ওয়াচ করতেছে এবং আপনাদের কোনো রকম হঠকারিতার কারণে যেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয়। কারণ যদি গণতান্ত্রিক ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি আমি সাধারণ মানুষ যেমন ভুক্তভোগী হবে, আপনিও কিন্তু হবেন। তো সেই দিক থেকে আমি মনে করি যে এভরিবডি মানে প্রত্যেকের একটা দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। কারণ আমরা একটা সেন্সিটিভ সময় অতিক্রম করছি, একটা বৈশ্বিক পরিস্থিতিটাও কিন্তু খুব একটা যে ভালো তাও নয়, এখানে একটা ভূ রাজনৈতিক নানা রকম খেলাধুলা আছে। সুতরাং আমরা নিজেরা যদি ঐক্যবদ্ধ না থাকি, মানে ঐক্যবদ্ধ মানে একই মতের হইতে হবে তা না, আমি বলছি আমাদের মধ্যে যদি একটা সংহতির ভাব না থাকে তাহলে সেটা কিন্তু বাইরের শক্তিগুলি আমাদেরকে পেয়ে বসতে পারে। তো আমরা মনে আপনি যেটা বলছিলেন মাসুদ ভাই, যে আপনি তো দীর্ঘদিন ধরে কূটনীতিবিদের সাংবাদিকতা করেন, যেটা হচ্ছে ভূ রাজনীতি, যে আপনার বলছেন জিও পলিটিক্স বা যে, তো এক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন সময় বলা হচ্ছে যে ডিপ স্টেট একটা ভূমিকা পালন করে এবং সেটা অনেকটা সুপার ন্যাচারাল পাওয়ারের মতো। আসলে ডিপ স্টেট কারা, কি ধরনের প্রভাব ফেলতে পারে আমাদের মতো দেশ? ডিপ স্টেট এটা হইল একটা মানে রাষ্ট্রের ভেতরেই আরেকটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা হলো মানে দৃশ্যমান না, এরা গোপনে কাজ করে, এরা ইন্টেলিজেন্স ইনফরমেশনের ভিত্তিতে তারা কাজ করে এবং তার যার রাষ্ট্রের মানে হয়তো যদি যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট হয় কিংবা ইন্ডিয়ার ডিপ স্টেট হয়, তারা হয়তো তার রাষ্ট্রের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের জায়গাটা নিয়ে কাজ করে এবং সেটার জন্য কি করার দরকার সেইগুলি তারা বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করে। যেসব পদক্ষেপগুলি হয়তো দৃশ্যমান হইলে মানুষ কিন্তু অবাক হবে, কিন্তু সেগুলি পর্দার আড়ালে চলে, গোপনে চলে। তো এই ধরনের কর্মকাণ্ড এখনকার দুনিয়াতে খুব বেশি চলমান আপনারা দেখতেছেন এবং আমাদের দেশটা শুধু না সারা বিশ্বের নিয়েই এই ধরনের ডিপ স্টেটগুলি কাজ করে এবং এই ডিপ স্টেটগুলির যে কর্মকাণ্ড সেটাকে কিন্তু মানে ওই দেশের সরকার, যারা ওপেন সরকার, তারাও কিন্তু অস্বীকার করতে পারে না। যেমন পৃথিবীতে অনেক দেশে আমরা শুনি যে সরকার পরিবর্তনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট ভূমিকা পালন করেছে এবং তারা এত সূক্ষ্মভাবে এমনভাবে কাজ করে যেটা বোঝার কোনো উপায় নেই এবং এরা এত গোপনে কাজ করে। তো ওইভাবেই অনেক সময়, যেমন আরব বসন্ত ফর এক্সাম্পল, সেখানে অনেকেই বলে যে আমেরিকা এখানে ইনস্টিগেট করছে ব্যাপারগুলিকে এবং তারা একটা চেঞ্জ আনতে চাইছে, হয়তো তারা চিন্তা করে দেখছে যে এটা স্ট্র্যাটেজিক্যালি আমেরিকার জন্য ভালো হবে। কিন্তু অনেক সময় ডিপ স্টেটের কর্মকাণ্ড দেখা যাচ্ছে যে কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যায়, ভালোর জন্য করছে তারা আবার ক্ষতিও হয়ে যাচ্ছে। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই, মিশরে তারা প্রথম কি করলো যে সরকার ওখানে আরব বসন্ত করে সরকার পরিবর্তন করলো গণতান্ত্রিক,
তার গণতান্ত্রিক সরকার পরিবর্তন করে যখন নির্বাচন দিল, তখন দেখা যাচ্ছে যে হার্ডলাইন ইসলামিস্টরা এখানে পাশ করে গেছে, তখন আবার তারা ইন্টারফেয়ার করে সেখানে আবার সামরিক বাহিনী বসালো। তো এই যে জিনিসগুলি, সেক্ষেত্রে ডিপ স্টেট কিন্তু কার্যকর হলো না। ডিপ স্টেট অনেক সময় হবে, অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো জায়গায় ইসলামিক দলগুলিকে ওরা হেল্প করে, হ্যাঁ, কিন্তু ইসলামিক দলগুলি হেল্প করার পরে দেখা যাচ্ছে যে তাদের কথা ইসলামিক দলগুলি শুনতে চাচ্ছে না, তখন আবার সেখানে হামলা করে। আফগানিস্তান ফর এক্সাম্পল ইজ এ বিগ এক্সাম্পল। তো আমি মনে করি যে এগুলি ডিপ স্টেটের কর্মকাণ্ড আছে, তৎপরতা আছে, এবং এইরকম বাস্তবতার মধ্যে আমাদের মতো একটা ছোট রাষ্ট্র ইন দ্য সেন্স যে আমাদের জনগণ কম না, কিন্তু ছোট রাষ্ট্র ইন দ্য সেন্স যে আমরা সামরিক শক্তির দিক থেকে এবং অর্থনৈতিক শক্তির দিক থেকে আমাদের অনেক বড় দেশের চেয়ে আমরা ছোট। তো সেই অর্থে আমি মনে করি আমাদের একটা উপায় আছে এই ডিপ স্টেটের অত্যাচার থেকে বাঁচার, সেটা হলো আমাদের নিজেদের মধ্যে সংহতি বজায় রেখে চলা। আমরা যদি ডেমোক্রেটিক্যালি স্ট্রং এবং সবাই যদি একটা সিস্টেমের প্রতি বিলিভ করি, তাইলে এইসব ডিপ স্টেটগুলি কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। হ্যাঁ, আমাদের মানে জাতীয় স্বার্থেটা আমাদের মধ্যে একটা সংহতি থাকতে হবে। আমাদের ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকবে, কিন্তু আমি বলছি যে ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটায় আমরা এক যদি থাকি, তাহলে ডিপ স্টেটগুলি কিন্তু কাজ করতে পারে না, এবং সেই জায়গায় তারা নানা রকম পার্টনার তৈরি করে। যেমন সেনাবাহিনীকে অনেক দেশের পার্টনার তৈরি করে ওরা, যে আমার সরকার একদিকে থাকুক, সেনাবাহিনী আমাদের সাথে থাকলে আমরা এখানে কাজ করতে পারবো। এই রকম নানা রকম কারবার আছে আর কি ওদের ন্যাশনাল ইন্টারেস্টে। সো এই ডিপ স্টেট যে আমাদের দেশের তৎপর, সেই ব্যাপারেও কিন্তু আমাদের কারো কোনো সন্দেহ নেই, কারণ আমাদের ভূ রাজনৈতিক অবস্থানটা এবং এইরকম এক জায়গায় যেখানে এই বার্মা এখানে আছে, বার্মার একটা স্বার্থ আছে, চায়না এখানে আছে, চায়না এবং আমেরিকার মধ্যে একটা বিরোধ আছে, ইন্ডিয়ার মতো একটা বড় দেশ আমাদের চারপাশ ঘিরে আছে, এখানে একটা ব্যাপার আছে, পাকিস্তান এবং অন্যান্য দেশগুলির ব্যাপারগুলিও তো, আফগানিস্তান, এশিয়া, এই সমস্ত আছে। তো সব দিক থেকে আমার মনে হয় যে ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক অবস্থান, বৈশ্বিক অবস্থান, এসব চিন্তা করলে, অর্থনৈতিক দিক থেকে চিন্তা করলে, সাময়িক দিক থেকে চিন্তা করলে, সামুদ্রিক বিষয়াদি চিন্তা করলে আমাদের দেশে ডিপ স্টেট সক্রিয় থাকা স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আমাদের আত্মরক্ষার উপায় হলো আমরা সবাই সংহতিভাবে যদি কাজ করি আমাদের দেশের জাতীয় স্বার্থকে সামনে রেখে, তাইলে কিন্তু এই ডিপ স্টেটগুলি আমাদের এখানে বেশি একটা প্রভাব ফেলতে পারবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে রায় দেওয়া হলো, আপনি জানেন, এরপরে রায়ের পর কিন্তু তাকে ফেরত নেওয়ার বিষয়ে, যেটা কূটনৈতিকভাবে আপনি জানেন, ফরেন মিনিস্ট্রি থেকেও আহ্বান জানানো হয়েছিল। তবে এ নিয়ে কিন্তু এখনও ইন্ডিয়া কোনো রেসপন্স করেনি, এবং সম্প্রতি আমরা দেখেছি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছে যে হ্যাঁ, আসাদুজ্জামান খান কামালকে প্রত্যাপনের মধ্যে দিয়ে এমন একটা হতে পারে, এ ধরনের বিভিন্ন গণমাধ্যম প্রচার হচ্ছে যে তাকে হয়তো বা ফেরত দিতে পারে। এখন এই ভারতের সাথে আমাদের যে দ্বিপক্ষীয় সম্পর্ক, যে কূটনীতিক দীর্ঘদিন ধরে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে, এখন এইটা যদি হয়, নির্বাচনের পরেও যদি আপনার শেখ হাসিনাকে ফেরত বা আসাদুজ্জামান খানকে ফেরত না দেয়, এই সম্পর্কটা কি এভাবেই থাকবে না উন্নতি হবে? আমার ধারণা উন্নতি হবে, এটা মানে অনিবার্য কারণে উন্নতি হবে, কারণ সম্পর্ক আমাদের দেশের সাথে এখন একটু খারাপ আছে ভারতের, এটা একটা নতুন কিছু না, অস্বাভাবিক কিছু না। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ওঠানামা এটা এইবারই প্রথম না, বিভিন্ন সময় ওঠানামা করেছে। তো আফটার ইলেকশন আমরা আশা করি একটা গণতান্ত্রিক সরকার আসলে দুই দেশের মধ্যে সম্পর্ক হবে, এবং সম্পর্কের ক্ষেত্রে যেই জিনিসটা করতে হয়, যে যেই জায়গাগুলি কন্ট্রোভার্সিয়াল থাকে, যে জায়গাগুলি একে অন্যের জন্য স্পর্শকাতর থাকে, সেইগুলিকে খুব বেশি টাচ করা হয় না। যেগুলি কোঅপারেশনের জায়গাগুলি, সেগুলি যেমন ধরেন ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, কানেক্টিভিটি, কালচারাল এক্সচেঞ্জ, পিপুল টু পিপুল কানেকশন, তারপরে ধরেন এনভায়রনমেন্টাল অনেক ইস্যু আছে যেগুলিতে আমরা একসঙ্গে কাজ করতে পারি, এবং সেই জায়গাগুলিকে বেশি ফোকাস করলে, এবং যেসব জায়গাগুলিতে হয়তো বেশি অগ্রসর হচ্ছে না, সেগুলিকে মানে সেই ইস্যুগুলি তো হয়তো টেবিলে থাকবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত অনেক কিছু পলিটিক্যাল সেটেলমেন্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেভাবে আগে নিলে আমাদের ভালো হবে। কারণ এটা উভয় দেশের স্বার্থেই দরকার, কারণ এটা উভয় দেশের স্বার্থেই দরকার এবং উভয় দেশের জনগণের স্বার্থেই দরকার। যেমন আমরা যদি ব্যবসা বাণিজ্য, যে পেঁয়াজের কথা বলে আমাদের আমদানি করতে হচ্ছে ইন্ডিয়ার থেকে, সম্পর্কটা ভালো থাকলে ভালো। ইন্ডিয়া অনেক কিছুতে উন্নতি করতে, সেই উন্নতির সাথে আমরা যেতে পারলে আমাদের জন্য ভালো। আবার ইন্ডিয়ারও দরকার, নর্থ ইস্টে যদি তারা উন্নতি করতে চায়, তাহলে আমাদের মাঝখান দিয়ে যদি তারা আমাদের পোর্টগুলি কিংবা আমাদের আদার ফেসিলিটিগুলি যদি ইউজ করতে পারে, তাহলে তাদের জন্য ভালো। আমি বলছি এটা মিউচুয়াল ইন্টারেস্ট, যে অর্থাৎ রাজনীতির বাইরে দ্বিপক্ষীয় সম্পর্কগুলো জোরদার হবে, যে গভর্নমেন্টই আসুক। অবশ্যই হবে। ওকে মাসুদ ভাই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আপনাকে ধন্যবাদ। আপনাকে। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ অনুষ্ঠানে আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।